তো যাই হোক, আমি আপনাদের থেকে কিছুটা সময় নেব আমাদের কিছু ওপেনিং আলোচনার জন্য। তো এরপরে আমরা সেশনটা শুরু করব মেনলি। তো আমি এই ট্রেনিং সম্পর্কে কিছুটা আলোচনা করতেছি। সেটা হচ্ছে আমাদের মোট 4টা সেশন থাকবে। পুরো শিডিউলটা আপনাদের সবাইকে দেওয়া আছে, আর একদম রাইট টাইমেই শুরু হবে। প্রত্যেকটা সেশনের পরে বা আহ, যে কোনো সময়ে আমরা কি করব, আপনাদেরকে অ্যাসাইনমেন্ট প্রদান করব। অ্যাসাইনমেন্ট গুলো আপনাদেরকে সম্পূর্ণ করতে হবে, প্লাস সেগুলোকে জেপিজি আকারে আমাদের ফেসবুক ডেডিকেটেড ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে আপলোড করতে হবে অ্যাসাইনমেন্ট গুলো। তো 70% রাইট অ্যাসাইনমেন্ট করা হলে সেক্ষেত্রে আমরা কমপ্লিশন সার্টিফিকেট ইস্যু করব, অন্যথায় আমরা পার্টিসিপেশন সার্টিফিকেট ইস্যু করব। আর আমাদের যেহেতু সময়টা অনেক কম, তো আমরা ওরিয়েন্টেশন সেশন রাখতেছি না, সকলের সাথে পরিচিত হবার সময়টা আপাতত মনে হচ্ছে নেই। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেই গ্রুপে আমরা প্রত্যেকের নাম, তারপরে হচ্ছে লোকেশন এবং ডেজিগনেশন, এই 3টা জিনিস পোস্ট করে দেব। তাতে মোটামুটি আমরা এক অন্যের সাথে পরিচিত হয়ে যেতে পারবো আশা করতেছি। আর আমাদের যেই শিডিউল সময়টা আছে, আমরা কিন্তু এক্স্যাক্টলি আমাদের সময় মতোই আমরা শুরু করব। তো এই ক্ষেত্রে কারো কিন্তু প্রশ্ন করতে হবে না যে আমাদের আজকের সেশন আছে কিনা, পরবর্তী সেশন কবে। আর আমরা চেষ্টা করব আমাদের যেগুলো আর কি গুরুত্বপূর্ণ কোশ্চেন, যদি কোর্স সম্পর্কিত বা হচ্ছে কি কোর্স না মানে মেনলি হচ্ছে এডুকেশনাল রিলেটেড কোনো কোশ্চেন থাকে, সেক্ষেত্রে আমরা কোশ্চেন করব। আর অযথা কোনো আলোচনা আমরা আহ, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে না করার চেষ্টা করব। সেক্ষেত্রে কি হবে যে আমরা যেই ডকুমেন্টস গুলো বা যে কোনো তথ্য শেয়ার করব সেগুলো কিন্তু হারিয়ে যাবে, আর খুঁজে পাবেন না আপনারা যদি সেখানে বেশি আলোচনা থাকে। তো আমরা শুধু প্রশ্ন আমাদের যে সেশন সেশন রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে এডুকেশন রিলেটেড, সেই প্রশ্নগুলো আমরা করব। অন্যগুলো আমরা চেষ্টা করব নিজ থেকে ইনফরমেশন গুলো নিয়ে নেওয়ার জন্য, কালেক্ট করে নেওয়ার জন্য। কারণ সকলের সাথেই কিন্তু আমরা আমাদের এই শিডিউল বা হচ্ছে সময় সবকিছুই শেয়ার করে রাখা আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন সেশনটা কন্টিনিউ হবে, তখন শুধুমাত্র যে বিষয়ে আলোচনা হচ্ছে আমরা সেই বিষয়ে কোশ্চেন করব, বাট অন্য কোনো বিষয়ে আমরা কোশ্চেন করব না। যখন যে বিষয়ের যে টপিকের উপর আলোচনা হবে, তখন সেই টপিকের উপরে আমরা কোশ্চেন করব। আর যদি অন্য কোনো প্রশ্ন থেকে থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, একদম সেশনের শেষে শেষে সময় থাকবে, সেই সময় আমরা কোশ্চেন করব। বাট টপিক রিলেটেড ছাড়া ব্যতীত কোনো কোশ্চেন আমরা ইসের মাঝখানে সেশনের মাঝখানে আমরা করব না। ঠিক আছে, আমরা ব্যক্তিগত যদি কোনো প্রবলেম থাকে সেগুলো আমরা চেষ্টা করব আমাদের সেশনের লাস্টে গিয়ে সেই প্রশ্নগুলো করার জন্য। মাঝখানে আমরা ব্যক্তিগত প্রশ্ন করা থেকে বিরত থাকবো, না হলে আমাদের সেশনগুলো কিন্তু কন্টিনিউটিটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কোর্সে জয়েন করার জন্য। আর আমি আমাদের সম্মানিত স্যার মোহাম্মদ ফজলে রাব্বি স্যারের কাছে অনুরোধ করতেছি তার সেশন শুরু করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। শোনা যাচ্ছে? হ্যালো। जी सर, you are audible, sir. হ্যাঁ, শুনতে পাচ্ছি। ঠিক আছে। জি। তো ওয়েলকাম টু দিস সেশন, payroll management and this is Rabbi. I have worked to different organization over around 28 years in different organization. My facial expression reveals I am too young, but I am not too young. I am 55 around. But I have been working in different organizations as head, HR, admin, both multinational, local, and local organizations. So HR is my core discipline, and I am working at least 17 years as head. This is my background. Now, payroll. Payroll is the total amount of wages that a company pay to its employees. Pay মানে হচ্ছে
এর সাথে একটা মানিটারি ট্রানজেকশন, ইটস এন ট্রানজেকশন, ক্যাশ, নন ক্যাশ, different type of facilities there. Why pay is important in an organization? From the employee's point of view, employee has enrolled himself to earn money. Organization deploy employees to achieve their core congruences or targets, goals. So this is an win-win organization. For a efficient management of an organization, HR has to play a vital role to manage the payroll management. Every employee's salary, benefit, compensation, এটা HR এর একটা কোর ফাংশন। এটা করা হয় কারণ একটা কোম্পানি তার একটা HR বাজেট থাকে, সেই বাজেটটা যাতে তার টার্গেট অনুযায়ী চলে, বাজেট অ্যাডজাস্টেড অ্যাক্টিভিটি চলে, অর্থাৎ HR তার বাজেটারি অ্যালোকেশনের ভিতরে চলতে পারাটাই হচ্ছে পেরোল ম্যানেজারের কোর ফাংশন। আপনি যদি বাজেট করছেন একরকম, বাজেট ফেল করে আপনি যদি কোম্পানির এক্সপেন্ডিচারটাকে বাড়াই দেন, তখন ইউ আর নট এ efficient HR payroll manager. You have to minimize the budget and বাজেটারি কাজগুলাকে খুব ইফিশিয়েন্ট ভাবে করতে হয়। এই জন্য প্রত্যেকটা মাল্টিনেশনাল অর্গানাইজেশনে এভরি কোয়ার্টারলি, 3 মাসে একটা কোয়ার্টার পরে কোয়ার্টারলি HR বাজেট অ্যাডজাস্টমেন্ট বসায়, যে কোথায় কোথায় বাজেটটা এক্সেস গেছে, কোথায় কম গেছে, কোথায় বাজেটটা রিকোয়ার্ড লেভেলটা ফুলফিল করতে পারছে কিনা, এটা বাজেটারি ওরা করে। তা আমাদের এখানে এই পের একটা হচ্ছে কম্পেনসেশন, একটা বেনিফিটস। কম্পেনসেশন যার কারণে আপনি দেখেন বেসিক স্যালারি, ঠিক আছে, এই যে এখানে স্ক্রিনে দেখছেন মনিটারি ক্যাশ পেমেন্ট, এটা একটা ক্যাশ, ইটস এ ক্যাশ ট্রানজাকশন, ডিরেক্ট ক্যাশ। স্যালারি রিমুনারেশন, এই স্যালারি অ্যান্ড রিমুনারেশন, এটা হচ্ছে আমাদের দেশে ভদ্রলোকের চাকরিকে স্যালারি অ্যান্ড রিমুনারেশন বলে। এটাই যখন ওয়ার্কারের বেতন চলে যাবে তখনই এটা ওয়েজ হয়ে যাবে। তো যেটাকে আমরা বলি মেন্টাল ওয়ার্কিং কন্ডিশনে যে কাজ নিয়ে অনারিয়াম পায়, সেটা স্যালারি এবং রিমুনারেশন বলে, ঠিক আছে। যেমন স্যালারিতে তার নির্দিষ্ট টাইমের পরে ওয়ার্কাররা কাজ করলে ওভারটাইম পেমেন্ট হয়। অফিসারদের ক্ষেত্রে ওভারটাইম হয় না, তাদের ক্ষেত্রে তাদের অন্য অন্য বেনিফিট দেওয়া হয়, হয়তো অফিসের লাঞ্চ বা লেট আওয়ারে কাজ করলে অফিসারকে পিক এন্ড ড্রপ দিয়ে পেঠে বাসায় পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করা হয়, অন্য কিছু দেওয়া হয়, অথবা তার তার একটা টিফিন অ্যালাউন্স বা টি অ্যালাউন্স, একটা লামসাম দেওয়া হয়, কিন্তু ওভারটাইম দেওয়া হয় না। কারণ ওভারটাইম বিষয়টার সাথে একটা বিষয় জড়িত আছে, কারণ ওভারটাইম যখন ওয়ার্কাররা পায় তখন সে নর্মাল ওয়েজ যা পায় ওভারটাইমের শেষে ডাবল রেটে পায়, এই জন্য ওভারটাইমের খরচ বেশি। পেরোল ম্যানেজারকে সবচেয়ে বেশি এই ক্ষেত্রেই বিভিন্ন যেখানে ওয়ার্কিং কন্ডিশন, ফ্যাক্টরি কন্ডিশন, সেখানে পেরোল ম্যানেজারকে অত্যন্ত অ্যাক্টিভ থাকতে হয় তার ওভারটাইম ম্যানেজমেন্টে নিয়ে। কারণ অনেক সময় দেখা যায় তার লেবার শর্টেজ থাকে, এবং লেবার শর্টেজ থাকলে তাকে ওভারটাইম করে ওই আমি কাজগুলো বলতে করায় ছিল নিতে হয়। সরি সরি আচ্ছা, তো ওভারটাইমের সময় যখন ডাবল পেমেন্ট দিতে হচ্ছে, স্যালারিটা ডাবল দিতে হয়, তখন সেই ক্ষেত্রে এক্সপেন্ডিচারটাকে পেরোল ম্যানেজারকে দেখতে হবে যে তার ওভারটাইম দিয়ে কাজ করলে তার কস্টটা বেনিফিট হয় নাকি তার ওই জায়গায় তাকে একটা নতুন হেড কাউন্ট করলে তার লাভ হয়। হেড কাউন্ট করলে লাভ হবে না ওভারটাইম, এটা তাকে এফিসিয়েন্টলি অ্যাকাউন্টিং করে তাকে বের করে নিতে হবে। অনেক সময় নতুন লোক দিলে কস্ট কমে, অনেক সময় ওভারটাইম দিয়ে কাজ করালে কস্ট কমে। লিভ এনক্যাশমেন্ট হচ্ছে সাধারণত আমাদের যে অ্যানুয়াল লিভটা থাকে সরকারি প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠানে আর্ন লিভ বলে, যেই
ছুটিটা আপনি 1 বছর কাজ করে অর্জন করেন, সেই অর্জিত ছুটিটা পেয়েবল। সেই পেয়েবলটা এনক্যাশমেন্ট করা হচ্ছে একটা ক্যাশ বেনিফিট। এটা আপনি যখন সার্ভিস শেষ করে যাবেন তখন আপনি এটা একটা বেনিফিট হিসেবে, রিটায়ারমেন্ট বেনিফিট হিসেবে লিভ এনক্যাশমেন্ট করতে পারেন। অনেক অর্গানাইজেশন তার জমানো লিভের অর্ধেকটা ইয়ারলি এনক্যাশমেন্ট করার সুযোগ দেয়। মাল্টি ন্যাশনাল এবং আমাদের দেশের লোকাল অর্গানাইজেশন, পাওয়ার সেক্টর কোম্পানিগুলোও এই সুযোগটা দেয়। ইনসেনটিভ পেমেন্ট হচ্ছে আপনার আপনার কোম্পানি যখন প্রফিট করে সে প্রফিটের একটা অংশ এমপ্লয়িকে দিতে হয়। আমাদের দেশে প্রফিট ডিস্ট্রিবিউশন ল আছে। গ্রামীণ ব্যাংক এই কাজটা দেয় নাই বলেই অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আগে রিজিমের সময় মামলায় পড়ছে যে এটা এমপ্লয়ির রাইট, এটা ডেপ্রাইভ করা হচ্ছে। 5% প্রফিট ডিস্ট্রিবিউশন ইনসেন্টিভ হিসেবে এমপ্লয়িকে দিতে হয়, এটা বাংলাদেশে একটা আইন আছে। ইনসেন্টিভ হিসেবে এমপ্লয়িকে দিতে হয়, অর্থাৎ যে কোনো মুনাফার প্রথম দাবিদার হচ্ছে ওই সংস্থার এমপ্লয়ি, পরে অন্যরা। বোনাস পেমেন্ট হচ্ছে এখন যে রোজার মাস চলছে, উৎসব বোনাস, আমাদের মুসলিম সম্প্রদায়ের ঈদ, হিন্দু সম্প্রদায়ের দুর্গা পূজা, খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন, এই সময় বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠানে উৎসব ভাতা দেওয়া হয়, বোনাস পেমেন্ট। সেই বোনাস পেমেন্ট ঈদের সময় আমাদের দেশে সব জায়গায়, দুই ঈদে দুটা মুসলমানের, হিন্দুদের দুর্গা পূজার সময় একসাথে দুটো, খ্রিস্টানদের বড়দিনের সময় একসাথে দুটো বেসিক পেমেন্ট করা। ওটা ওই যে বোনাস পেমেন্টের নিচে ফেস্টিভ্যাল বোনাস, ওটাই সেটা। আর বোনাস বলতে অনেক সময় আবার ইনসেন্টিভ স্যার মিউট হয়ে গেছে স্যার আপনার। আছে। হ্যাঁ, শোনা যায়? শোনা যায়? হ্যাঁ হ্যালো, স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি, শোনা যাচ্ছে। শুনছেন? হ্যাঁ। হ্যাঁ, তো এই যে ইনসেন্টিভটাই অনেক সময় ইনসেন্টিভ বোনাস বলে বিভিন্ন ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানে এটা তার প্রফিট থেকে দেওয়া হয়। ওইটা প্রফিট বোনাস, প্রফিট শেয়ারিং বোনাস, ইনসেন্টিভ বোনাস। আর ফেস্টিভ্যাল বোনাস আমি একটু আগে যা বললাম। কমিশন পেমেন্ট হচ্ছে যেমন আপনি যদি বেশি সেল করেন সেই সেলের উপর আপনি কমিশন পান, এই জন্য কমিশন পেমেন্ট। এই অলগুলা জিনিস হচ্ছে কম্পেনসেশন। এগুলি ডিরেক্টলি এমপ্লয়িকে দেওয়া হয় ক্যাশ হিসেবে, একদম ক্যাশ। এটা একটা নগদ। আর যেটা এই যে ডান পাশে বেনিফিট, যেমন আপনার একটা অর্গানাইজেশন আপনাকে অফিসের গাড়িতে সকালে অফিস বাসার সামনে থেকে নিয়ে যায়, অফিসে নিয়ে যায়, আবার অফিস শেষে আপনাকে বাসায় দিয়ে যায়। এই ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, এটাকে বলে পিক অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি। এটা একটা বেনিফিট। ওয়ার্ক ফ্রম হোম, আপনার এখন যে আমাদের ঢাকা শহরে প্রচন্ড ট্রাফিক কনজেশন, মুভমেন্ট করা যায় না, আপনাকে যদি আপনার অফিস অ্যালাউ করে আপনি বাসায় বসে আপনার ল্যাপটপটা সালাম আলাইকুম, নিয়ে কাজ শোনা যাচ্ছে না করছেন। কিছু? আচ্ছা, আমার মনে হয় আমরা শুনতে পাচ্ছি। ওয়ার্ক ফ্রম হোম এরকমই এটা একটা বেনিফিট। লাইফ হ্যাঁ, শোনা যায়? হ্যালো। হ্যাঁ স্যার, এভরিথিং ওকে স্যার। লাইফ ক্লিয়ার স্যার। ইন্স্যুরেন্স, ঠিক আছে। লাইফ ইন্স্যুরেন্স অর্গানাইজেশনে একটা ইন্স্যুরেন্স ফ্যাসিলিটিস দেয় যে আপনি যদি ওয়ার্কিং অবস্থায় মারা যান তাহলে আপনাকে 24 মাসের বেতন দেয়। আপনি যদি অ্যাক্সিডেন্টাল ডেতে মারা যান তাহলে 48 মাসের বেতন দেয়। তো এইটা একটা লাইফ ইন্স্যুরেন্স স্কিম। এটা অর্গানাইজেশনের সাথে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির একটা এগ্রিমেন্ট হয়। সেই এগ্রিমেন্ট অনুযায়ী অ্যাক্সিডেন্টাল ডেটে ডাবল, নর্মাল ডেতে সিঙ্গেল। অধিকাংশ অর্গানাইজেশনই, যারা কর্পোরেট, যারা গভর্নমেন্ট এবং আদার অর্গানাইজেশন, ইন সার্ভিস মারা গেলে ইন্স্যুরেন্স ফ্যাসিলিটিস পাওয়া হয়। এটা একটা বেনিফিট। ফ্রি লাঞ্চ, আপনি মানুষ বাসার থেকে এই যে খাবার নিয়ে যাওয়া, এই রান্না করা খাবার গরম হয়, নষ্ট হয়ে যায়, আপনাকে অফিস ফ্রিল্যান্স ব্যবস্থা করে, এটা একটা বেনিফিট। আপনি কোনো টাকা পয়সা দিতে হবে না। আপনি অফিস টাইম থেকে লাঞ্চ টাইমে আপনি বেরোয় বাইরে দোকান খোঁজা লাগে না, অফিসে আপনাকে ফ্রিল্যান্স প্রোভাইড করে। এটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজে, বাংলাদেশের অলমোস্ট সব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজে লাঞ্চ ফ্রি তাদের অফিসগুলা। এটা আছে, এতে তাদের মানুষের বাইরে যাইতে হয় না এবং হেলথ হাইজিন সবই মেনটেন করা হয়।
এমপ্লয়ীদের স্বাস্থ্য দিকে এটা প্রোটেকশন দেওয়া। মোবাইল অ্যালাউন্স, সবাইকে মোবাইলের একটা অ্যালাউন্স দেওয়া হয় কোম্পানি থেকে, ডাইরেক্ট মোবাইল সেলে চলে যায় 1,000 টাকা, 1,500 টাকা, 3,000 টাকা, এটা একটা অ্যালাউন্স। আপনার এমপ্লয়ীকে বিল্ড আপ, গ্রুম করার জন্য তার অর্গানাইজেশন তার এমপ্লয়ীদেরকে দেশে বিদেশে ট্রেনিং করে নিয়ে আসে, যাতে তার লিডারশিপ বিল্ড আপ হয় এবং কোম্পানি তাদের উদ্দেশ্য, প্রফিট, এগুলি বাস্তবায়ন করতে পারে। এবং লিডারশিপ ট্রেনিং দেশে বিদেশে, আমাদের সব কর্পোরেটরা দেশি বিদেশি, আমাদের গভর্নমেন্টও তাদের এমপ্লয়িকে ট্রেন আপ করে। ট্রেনিং ছাড়া, ট্রেনিং আসলে খুবই এসেনশিয়াল পার্ট, কারণ ট্রেনিং না হলে মানুষ যখন একাডেমি থেকে যা শিখে তা ম্যাক্সিমাম 25-26% নলেজ নিয়ে সে কর্ম কর্মস্থলে যোগ দেয়। পরে ওই অর্গানাইজেশন তার নিজস্ব কাজের ধরন অনুযায়ী ট্রেনিং মডিউলকে ওইভাবে ট্রেন আপ করে মানুষকে হিউম্যান রিসোর্স ইফেক্টিভ এবং ইফিশিয়েন্ট হিউম্যান রিসোর্সে কনভার্ট করে। এই জন্য প্রত্যেকটা অর্গানাইজেশন তাদের ট্রেনিং করে। ক্লাব মেম্বারশিপ অনেক দেশে এলিট ক্লাবের মেম্বারশিপ এক্সিকিউটিভদের, যেমন ব্যাংকার্স ক্লাব, বিভিন্ন অফিসার্স ক্লাব, বেলি রোডে যেরকম অফিসার্স ক্লাব আছে, বিভিন্ন ক্লাবের মেম্বারশিপ, এগুলি অফিস অর্গানাইজেশন তাদের সাথে ওদের লাইন আপ করে দেয়। এর জন্য ক্লাব মেম্বারশিপ এটা একটা বেনিফিট, তাতে সোসাইটাল তার এলিট ক্লাসের সাথে তার যোগাযোগ, কানেক্টিভিটি, অনেক কিছু সোশ্যাল ওয়ার্ক, এগুলিতে সে তার কন্ট্রিবিউশন করতে পারে। ঠিক আছে, পরের। তারপর দেখেন, আসসালামু আলাইকুম স্যার, একটা কোশ্চেন ছিল। করেন 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 করেন। স্যার, বোনাস আর ফেস্টিভ্যাল বোনাস দুইটা কি সেম? আমি ওই যে একসাথে ওখানে একটা হচ্ছে ফেস্টিভ্যাল বোনাস আর একটা হচ্ছে ইনসেনটিভ বোনাস, ওখানে ইনসেনটিভকে আলাদা দেখাইছে। আর আমাদের দেশে আমরা একটা ট্রেডিশন, বোনাস বলতে আমাদের এখানে ফেস্টিভ্যাল বোনাসকেই বোঝানো হয়। বছরে দুইটা যেটা পাওয়া যায় সেটাকেই ফেস্টিভ্যাল বোনাসই বলা হয়। আর বাকিটা যদি প্রফিট থেকে দেওয়া হয় সেটা ইনসেনটিভ বোনাস। এই আর কি। বোঝা গেছে? জি স্যার, তাহলে ইনসেনটিভ বোনাস আর ডাব্লিউপিপিএফ এই দুইটা কি সেম? ডাব্লিউ কোটা? ডাব্লিউপিপিএফ যেটা মানে ডাব্লিউপিপিএফ প্রফিট শেয়ার যেটা দেওয়া হয়। আপনার ইনসেনটিভ বোনাস তো আয় থেকেই দিবে ইনসেনটিভ, অর্থাৎ প্রফিট থেকে, প্রফিট শেয়ারিং। আর আরেকটা কোনটা বললেন, কি ডাব্লিউপিপিএফ কোনটা? স্যার, এটাও তো ওই যে ইয়ারলি প্রফিট থেকে যে পার্সেন্টেজটা দেওয়া হয় এমপ্লয়ীদের। সেটাই ওই যে ইনসেনটিভ বোনাস আর আচ্ছা, ওকে স্যার। ইনসেনটিভ বোনাস, এই আর কি। আর কম অর্গানাইজেশন তো এত বোনাস দেয় না, জি যাদের প্রফিট, যেমন সবই ফার্মাসিউটিক্যাল প্রফিট, টাকা ভালো থাকে, অনেক ওষুধ বেসিক পর্যন্ত যায়। ব্যাংকগুলা যখন প্রফিট করতো তখন 3টা বেসিক, ফার্মাসি ইন্ডাস্ট্রি ঠিক আছে, বড় গুলা অন্য জায়গায় এর হার আছে, সেই জন্য বোনাসের হার আছে। আমরা ফ্রিজ দেখি নন মানিটারি, ঠিক আছে, এই যে প্রভিডেন্ট ফান্ড, Skills. স্ক্রিন চলে গেছে। হ্যাঁ, অ্যাডমিন ওনারা আছেন তো? ঠিক আছে। হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ড, এটা এটা ফান্ড রুল দ্বারা পরিচালিত হয়। আমাদের দেশে প্রভিডেন্ট ফান্ড রুল আছে, এবং এটা একটা দু রকমের আছে, একটা হচ্ছে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড আর একটা হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড। কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডে দুই পার্টি সমানভাবে কন্ট্রিবিউশন করে, আপনার বেসিক থেকে 10% কাটলো
আর অফিস 10% দিয়ে দিল। দুটাই একটা একটা ফান্ড অ্যাকাউন্ট, ফান্ড রুল দ্বারা চলে। সেটা একটা সেপারেট ব্যাংক অ্যাকাউন্টে রাখে। আপনি যখন রিটায়ারমেন্টে চলে যাবেন তখন ওটার দোনো পার্টির ইন্টারেস্টও আপনাকে দিয়ে দেবে, কিন্তু আপনি সার্ভিসে ওই ফান্ড থেকে আপনি লোন নিতে পারবেন। এই জন্য ফান্ডের একটা ট্রাস্টি বোর্ড আছে, সেই ট্রাস্টি বোর্ড দ্বারা এই ফান্ডটা পরিচালিত হয়। গ্র্যাচুইটি ওরকম, গ্র্যাচুইটি হচ্ছে আপনি যত বছর লাস্টের দিকে চাকরি করবেন সেই পরিমাণ দিয়ে, কোথাও 1, কোথাও 2, কোথাও 3, মানে অত মাসের বেতন দিয়ে আপনাকে পূরণ করবে। আপনি 1 বছর চাকরি করলে গ্র্যাচুইটিতে 1 মাসের বেতন পাবেন, অনেক জায়গায় 2 মাসের বেতন পাবেন। এটা অনেক অর্গানাইজেশন প্রাইভেটে 1 মাস দেয়, অনেক জায়গায় 2 মাস দেয়। আর সরকারের গ্র্যাচুইটি হিসাবটা অন্যরকম। মেডিকেল কেয়ার, আপনি একটা মেডিকেল অ্যালাউন্স পান, আবার আপনি যদি অফিসে চলাকালীন অফিস ডিউটিতে আপনাকে একটা অ্যালাউন্স দেয় মেডিকেল কেয়ার, গভর্নমেন্টে 1500 টাকা দেয়। আপনাদেরও বিভিন্ন জায়গায় 1000, 2000 টাকা, যাদের মানুষের ড্রাগ মেডিসিন ফ্যামিলি ফ্যামিলি মেডিকেয়ারে লাগে, সেই টাকাটা অফিস বেতনের সাথে দিয়ে দেয়। হসপিটালাইজেশন পেরিয়ড, আপনি হসপিটালে বড় সার্জারির জন্য যখন ভর্তি হন, হসপিটালে অ্যাডমিট হন, তখন অনেক অর্গানাইজেশন আপনাকে 2 বেসিকের সমান হসপিটালাইজেশন চার্জ দেয়, বা একটা লামসাম অ্যাকাউন্ট 20, 25, 30, 50 হাজার টাকা পর্যন্ত অফিস বিয়ার করে। এটা বাংলাদেশের কর্পোরেট সেক্টর এবং বিভিন্ন সেক্টরে এটা আছে, হসপিটালাইজেশন পেমেন্ট। অ্যাক্সিডেন্টাল রিলিফ, আপনি যদি অফিসের ডিউটি কালীন অবস্থায় কোথাও অ্যাক্সিডেন্ট পেন করেন, আপনার থাম কাটা গেল, আপনার লেগ ইঞ্জুরি হলেন, এগুলি সব অফিস বিয়ার করে। এগুলি আপনার মনিটারি সাইড। সাবসিডাইজ ক্যান্টিন, একটু আগে বললাম যে ক্যান্টিন ফ্রি সাবসিডি, এখানে সাবসিডি কিছু আপনি দেন, কিছু অফিস দেয়। সেরকম এটাও একটা মনিটারি ফ্যাসিলিটিস। রিক্রিয়েশন বেনিফিটস, আপনাকে রিক্রিয়েশন ভাড়া দেয় আপনার ভ্রমণ করার জন্য। সরকার 3 বছর পরে 15 দিনের ছুটি দেয়, 1 মাসের বেতন দেয়। আর প্রাইভেট অর্গানাইজেশন গুলো রিক্রিয়েশন, প্রাইভেট ব্যাংক গুলা প্রত্যেক বছর দেয়, 15 মাসের 15 দিনের ছুটি দেয় এবং একটা বেতনের মতো একটা অ্যালাউন্স দেয়, যাতে আপনি ভ্রমণ করতে পারেন। ওই সময় আপনি যদি ফিনান্সিয়াল সার্ভিসে আপনার কাজটা আরেকজনের কাজটা করে দেখে, এবং এটা একটা ইন্টারনাল অডিটের মতো, যে আপনি ওই ডেস্কে বসে কোনো আনফেয়ার বা কোনো আনএথিক্যাল কর্মকাণ্ডের সাথে জড়িত কিনা, আপনি যে ব্যাংক কার্যক্রমটা করেন সেটার মধ্যে কোনো অ্যানোমেলি আছে কিনা, সেটা কোনো ডিসক্রিপেন্সি আছে কিনা, সেখানে কোনো ফ্রডুলেন্ট ট্রানজেকশন আছে কিনা, এটা তখন ট্রেস আউট হয়ে যায়। এই জন্য বাংলাদেশ ব্যাংকের ইনস্ট্রাকশন এখন সব ব্যাংকে এই রিক্রিয়েশন লিভ ইজ ম্যান্ডেটরি। আমাদের দেশে ওই যে বিভিন্ন জায়গায় এই অফিসের টিকনিকে অফিস টাকা দেয়, একটা টাকা দেয়, এমপ্লয়িরাও টাকা দেয়। এটাও একটা রিক্রিয়েশন এর ম্যাটার, কারণ মানুষ যখন রিক্রিয়েশন করতে পারে তখন তার মেন্টাল অ্যাজাইলিটি কমে যায় এবং সে তার প্রোডাক্টিভিটি বাড়ে। এই জন্য মাল্টিন্যাশনালসরা প্রত্যেক সময় তাদেরকে বিদেশে ট্রেনিং দেয়, তারপর বিদেশে ভ্রমণ করার পারমিশন দেয়। এবং বাংলাদেশি কোম্পানিগুলো এখন তাদের সেলস কনফারেন্স গুলা দেখেন কক্সবাজারে হয়, তাদেরকে ড্রেস, স্যুট, কোট এগুলি দেয়, গিফট দেয়, তাদের পারফরমেন্সের জিনিস দেয়। এগুলি সব রিক্রিয়েশনাল পার্ট হিসেবেই আমাদের এই এইচআর, পেরোল, এগুলিকে পেরোল ম্যানেজমেন্ট মনে করে রিক্রিয়েশনাল পার্ট। প্রভিশন অন ফর্ম ইউরালস, প্রত্যেকটা ওয়ার্কারদের তাদেরকে বছরে 2 বার, শীতকালে গরমকালে, এই এনভায়রনমেন্ট ওরিয়েন্টালি ইউনিফর্ম দেওয়া হয়। শীতকালে কোট দেওয়া হয়, সোয়েটার দেওয়া হয়, জুতা মোজা দেওয়া হয়। এগুলি সবই অর্গানাইজেশন তার নিজের স্বার্থে করে, ব্যয় করে, যাতে এমপ্লয়ি থেকে প্রোডাক্টিভিটিটা বেশি পাওয়া যায়। ঠিক আছে, বোঝা যাচ্ছে? নন মনিটারি হচ্ছে যেমন আপনি ভালো কাজ করেন, রিকগনিশন অফ মেরিট বাই গিভিং এন অ্যাপ্রিসিয়েশন লেটার, এখানে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রিসিয়েশন হবে। মানে আপনাকে একটা ভালো লেটার দিল, এই লেটারটা এমন একটা কাজে করে যখন আপনি প্রমোশন ক্ষেত্রে যান, এই যে রিকগনিশন অফ মেরিট বাই গিভিং এন অ্যাপ্রিসিয়েশন লেটার। অ্যাপ্রিসিয়েশন লেটার খুবই ইফেক্টিভ জিনিস, কারণ আপনি যখন প্রমোশনে যাবেন, 2 জন লোক থাকলে যদি প্রমোশন পোস্ট খালি থাকে একটা, তখন অ্যাপ্রিসিয়েশন লেটার যারা আছে তার প্রমোশন হওয়ার স্কোপটা বেশি। তো এইটা একটা নন মনিটারি, অর্থাৎ আপনি কাজের স্বীকৃতি পাইলেন, আবার এই
ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, শুনছেন? শুনতে পাচ্ছি স্যার, আমরা শুনতে হ্যাঁ, পাচ্ছি। Yes, অফারিং শুনতে পাচ্ছি। চ্যালেঞ্জিং জব। যেমন অফারিং একটা চ্যালেঞ্জিং জব, নন মার্কেটিং একজনকে একটা কাজ দিল। যেমন মনে করেন একটা অর্গানাইজেশন তার একটা লাইসেন্সিং, যেমন মনে করেন এনভায়রনমেন্ট লাইসেন্স। তো এনভায়রনমেন্ট লাইসেন্স সে পাচ্ছে না, তার বিভিন্ন অ্যানোমালিতে ইয়ে করে না, কিন্তু একটা অফিসার সে তার যে কোনো ভাবে হোক, বাই হুক আর বাই ক্রুক, সে তার কাজটা করে ফেললো, সে লাইসেন্সটা অ্যাচিভ করে ফেললো প্রতিষ্ঠানের পক্ষে। তখন এটাকে চ্যালেঞ্জিং জব। এগুলি অর্গানাইজেশন বেটার দেখে যে ক্রাইসিস ম্যানেজমেন্টে বা তার একটা কানেক্টিভিটি ইউটিলাইজ করে সে একটা কমপ্লায়েন্স সার্টিফিকেট নিয়ে আসলো, একটা এনভায়রনমেন্ট সার্টিফিকেট, একটা ফায়ার সার্টিফিকেট নিয়ে আসলো। তো এগুলিকে অর্গানাইজেশন ভালো চোখে দেখে, এগুলো বলে চ্যালেঞ্জিং জবস। সে একটা যেখানে মানে যার উপর ডিউটি, সে কাজটা করতে পারলো না, কিন্তু আদার ডিপার্টমেন্টে একজন যাই ওই কাজটা করে নিয়ে আসলো। এগুলিকে প্রাইভেট অর্গানাইজেশন খুব তা ভালো চোখে দেখে। প্রফিটিং অ্যান্ড গ্রোথ প্রসপেক্টস, এই এই জাতীয় কাজের সাথে আপনার প্রফিট শেয়ারিং হয়। যারা আহ, যারা বেশি পারফরমেন্স বেসড অর্গানাইজেশন, যেখানে গুড ফার্মারকে প্রফিটিং এর ভালো একটা অ্যালাউন্স দিয়ে দেয় সেরকম, এবং তাতে কর্মচারীদের বা কর্মকর্তাদের গ্রোথ প্রসপেক্ট এটার সাথে জড়িত। এই জাতীয় চ্যালেঞ্জিং অ্যাটিটিউড। কমফোর্টেবল লিভিং কন্ডিশন, আপনার অফিসের প্রিমিসটা খুবই কমফোর্টেবল, আপনাকে একটা ভালো চেম্বার দিয়ে দিল, ভেন্টিলেশন দিয়ে দিল, এয়ার কন্ডিশন দিয়ে দিল। একটা গুড অফিসে বসে কাজ করতে মানুষ সবাই পছন্দ করে। অনেক জায়গায়, অনেক অনেক প্রতিষ্ঠানে দেখবেন যে অফিসটা গুমোট, আহ, ভালো ভেন্টিলেশন নাই, বাট আপনার সেখানে লিভিং কন্ডিশনটা অত ভালো না। তো সেরকম অফিসে মানুষ কাজ করতে চায় না। আর আপনাকে একটা বেটার এনভায়রনমেন্ট দিল, যেখানে আপনি অফিসে, মানুষ তো বাসার চেয়ে অফিসে বেশি থাকে। সুতরাং অফিসের কন্ডিশন যদি, লিভিং কন্ডিশনটা যদি ইমপ্রুভ না হয়, সেখানে মানুষ মানে মানুষের শরীর স্বাস্থ্যের উপর এটার একটা ইমপ্লিকেশন আছে। তো আপনাকে একটা কমফোর্টেবল লিভিং কন্ডিশন, এটা একটা নন মানিটারি ফ্যাসিলিটিস। জব স্যাটিসফ্যাকশন এন্ড ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার, আপনার জবের সবচেয়ে বড় পার্ট হচ্ছে আপনি স্যাটিসফাইড, হোয়াট আর ইউ ডুইং, ইউ আর স্যাটিসফাইড উইথ ইউর জব। এটা হচ্ছে জব স্যাটিসফ্যাকশন। অনেক জায়গায় অনেক বেতন আছে, অনেক ই আছে, ম্যানেজমেন্ট স্ট্রিংজেন্ট, ম্যানেজমেন্ট 1 মিনিট দেরি করলে বেতন কাটে, ম্যানেজমেন্ট অলওয়েজ, ম্যানেজমেন্টের জবটা করে অফিসার স্যাটিসফাইড না। তো এরকম কন্ডিশনে মানুষ ভালো থাকে না। আপনাকে একটা ভালো জব স্যাটিসফ্যাকশন দিল, আপনি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করলেন, আপনি কমফোর্টলি কাজ করলেন। ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার, আপনার অনেক সময় মানুষ দেখেন 8 ঘন্টা আমাদের অফিসে বসে থাকে। আমাদের দেশে মানুষ আহ, 2-3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা কাজ করলে বাকি 2-3 ঘন্টা মানুষ বসেই থাকে। অর্থাৎ ওয়ার্কিং আওয়ার অনেক সময় দেখা যায় অনেকের কাজ শেষ, সে চলে যেতে পারে, অথবা সে মোবাইলে টাচে থাকলো, অনলাইনে টাচে থাকলো। এইরকম যখন মানুষ তার কাজ টাস্কিংটা নির্দিষ্ট সময় শেষ করে যদি অফিস লিভ করার ফ্লেক্সিবিলিটি থাকে, এতে মানুষ এটাকে ভালো চোখে দেখে। আর মানুষ সবসময় একটা লেজার কমফোর্ট জোনে থাকতে, মানুষের এটা জন্মগত একটা হ্যারিডিটি। ঠিক আছে? এই নন মানিটারি আর কি। এরপর আমরা করিম টেক্সটাইল দেখেন, রহিম টেক্সটাইল এবং করিম টেক্সটাইল দেখেন, আপনি দেখেন দুইটাই টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সেম ইন্ডাস্ট্রি, তাদের ব্র্যান্ডও সেম। তারা সবাই টি শার্ট বানায়, এর থেকে নিটিং থেকে টেক্সটাইলে নিয়ে আসে। একজন রহিম টেক্সটাইলে একজন এমপ্লয়ির বেতন 18,000 টাকা, আর করিম টেক্সটাইলে একজনের 22,000 টাকা। দুজনে কর্মচারীকে ফ্রি খাওয়ায়, ফ্রি লাঞ্চ দেয়, দুজনে ফ্রি। তো এই যে ডিমার্কেশন লাইনে এই পর্যন্ত চিন্তা করলে দেখা যাচ্ছে, যেহেতু বেতন বেশি, সুতরাং করিম টেক্সটাইল ইজ গুড ফর ওয়ার্ক। কিন্তু আপনি যখন দেখেন রহিম টেক্সটাইলের দিকে, আবার নিচের দিকে আসেন, যখন কন্ডিশন 5 and কন্ডিশন 6 দেখেন, পিক অ্যান্ড ড্রপ আছে রহিম টেক্সটাইলে। রহিম টেক্সটাইলে 2 days হলিডে, 2 days হলিডে মানুষের অনেক কিছু কাজ করতে পারে, মানুষ সংসার ফ্যামিলিকে অনেক বেশি টাইম দিতে পারে। আর করিম টেক্সটাইলের পিক অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি নাই, ক্রস
সেখানে একদিন হলিডে। যখন কম্পারিজন করতে যখন আমরা 6 পর্যন্ত কম্পারিজন করি, তখন দেখা যাচ্ছে রহিম টেক্সটাইল ইজ প্রেফার। অনেক সময় দেখা যাচ্ছে এরকম যে আপনার ক্যাশ বেনিফিট এক জায়গায় বেশি, কিন্তু ফ্রিজ বেনিফিট অন্য জায়গায় বেশি, লং টার্ম বেনিফিট আরো বেশি, ফ্রিজ বেনিফিট বেশি। তো সুতরাং কেরিয়ার সিলেকশনের সময় মানুষকে অনেক কিছু কনসিডার করে রাইট কেরিয়ারটাকে চুজ করতে হয়। ঠিক আছে, দিস ইজ অ্যান কেরিয়ার চুজ এরিনা। আমাদের অনেক সময় দেখা যাচ্ছে আমরা প্রথম শুধু বেতনটাকেই দেখি, আদার কন্ডিশন, আদার ফ্যাসিলিটিস, ফ্রিজ বেনিফিট এবং সার্ভিস বেনিফিট গুলাকে আমরা খুব একটা অত কাইন্ডলি কন্ডিশন করি না। যখন বয়স কম থাকে তখন ক্যাশ বেনিফিটটা যেখানে বেশি, মানুষ সুইচ করে। এবং অনেক সময় আমি অনেক জায়গায় দেখছি অনেক ভালো ছেলে এই ডিরেইলড হয়ে গেছে, সামান্য 10-15 হাজার টাকা বেতন বেশি পাওয়ার জন্য সুইচ করে অন্য জায়গায়, সেখানে জবই আর করতে পারে নাই এবং পরবর্তীতে কেরিয়ার তাদের ডুম হয়ে গেছে। কারণ অনেক অর্গানাইজেশন ওয়ান্স লিভ ফর গুড, মানে সারা জীবনের জন্য ওকে আর নেয় না। এটা অনেক অর্গানাইজেশন নিজস্ব করেছে যে একবার যে লিভ করবে তাকে দ্বিতীয়বার আর এন্ট্রি দিবে না। তো সেই কারণে অনেক ভালো ভালো ছেলেরা বিভিন্ন ভালো অর্গানাইজেশন থেকে বেতনের কারণে অন্য জায়গায় যায়, পরে আবার যে অর্গানাইজেশন থেকে সে গেল সেখানে ফিরতে পারে না। এই জন্য ক্যারিয়ার সিলেকশনের সময় একটা বেনিফিট, জব স্যাটিসফ্যাকশন, এনভায়রনমেন্ট, সার্ভিস বেনিফিট, এগুলো কনসিডার করতে হয়। এইচআর এগুলিকে খুব ভালোভাবেই দেখে। ঠিক আছে, জি, সামনে। ওয়েজেস ক্যালকুলেশনে আপনার এখানে মানে ওয়েজেস গ্রস স্যালারি দেয়া থাকলে নেট স্যালারিতে যাওয়া যায়। কারণ বেসিক স্যালারির ক্ষেত্রে গ্রস মাইনাস ফুড অ্যালাউন্স প্লাস কনভেন্স প্লাস মেডিকেল অ্যালাউন্স ডিভাইড বাই 1.5। আমাদের দেশে গভর্নমেন্টের গেজেটে হাউস রেন্ট হচ্ছে বেসিকের 50%। ফুড অ্যালাউন্স গার্মেন্ট সেক্টরে বা বিভিন্ন জায়গায়, যে কোনো রিকগনাইজ সেক্টরে, গার্মেন্ট সেক্টরে, এগুলিতে এই জিনিসটা গার্মেন্ট সেক্টরের জন্য হিসাবে করা হয়েছে। গেজেটে ওদের জন্য ফুড অ্যালাউন্সটা ফিক্সড করে দেওয়া আছে, কনভেন্স অ্যালাউন্সটা ফিক্সড করে দেওয়া আছে, মেডিকেল অ্যালাউন্সটা ফিক্সড করে দেওয়া আছে। ফেস্টিভ্যাল বোনাস হচ্ছে বেসিক আপনার যেই বেসিকটা আপনার থাকবে সেই বেসিকটাই আপনার ফেস্টিভ্যাল বোনাস। আর ইনক্রিমেন্ট আগে 5% ছিল, রিসেন্টলি গভর্নমেন্ট এটাকে 9% ইনক্রিমেন্ট করছে। ঠিক আছে, এটা গভর্নমেন্টের গ্যারান্টিতে যখন মিনিমাম ওয়েজ করে সেখানে গেজেটে বলা আছে। গেজেটটা ওদেরকে কাছে বললে ওরা আপনাকে দিবে। এই আর এই রিয়াজ ওনাদেরকে ওনারা গেজেটটা দেখতে চায়, ওনাদেরকে গেজেটটা দিয়ে। ঠিক আছে, তো আমরা একটা 18,000 গ্রস স্যালারি দিয়ে আমরা একটা এখানে একটা সামেশন করছি, সেটা ওনাদেরকে ইলাস্ট্রেশনে দেন। 18,000 বেসিক গ্রস স্যালারি ধরে বেসিক স্যালারি কিভাবে করে সেটাই। আপনার ওই যে 1,250 টাকা এগুলি ফিক্সড, ফুড অ্যালাউন্স 450 টাকা, কনভেন্স, এগুলি 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 ফিক্সড করে দেওয়া হয়। ফুড অ্যালাউন্স হচ্ছে আপনার 1,250 টাকা, 450 টাকা কনভেন্স, মেডিকেল অ্যালাউন্স 750 টাকা। এগুলি গার্মেন্ট সেক্টরের জন্য করে দেয়া আছে। এটা সরকারের গেজেট আর কি, লেবার মিনিস্ট্রির গেজেটে আছে। এটা আপনি লেবার মিনিস্ট্রির সাইটে পাবেন, অথবা রিয়াজে ওনাদেরকে বললে আপনাদেরকে দিয়ে দিবে। বেসিক, এই যে বেসিক আমরা আগের ইয়ে থেকে গ্রস থেকে সব ডিডাকশন দিয়ে বেসিক পাইছি, হাউস রেন্ট পাইছি 50%, ওই যে বেসিকের অর্ধেক। ফুড অ্যালাউন্স 1,250 টাকা, কনভেন্স অ্যালাউন্স 450 টাকা, মেডিকেল অ্যালাউন্স 750 টাকা। ফেস্টিভ্যাল বোনাস হচ্ছে আপনার বেসিক ওই যে উপরে 10,367, এই হচ্ছে আপনার গ্রস স্যালারির একটা হিসাব। ঠিক আছে, এটা বোঝা গেছে তো, এটা কঠিন কিছু না, কারণ ওগুলি ফিক্সড। আর আপনি যদি গ্রস স্যালারি 18,000 ধরলে বেসিকে আসতে পারবেন, আবার বেসিক থেকে নেট স্যালারিতে যাইতে পারবেন। নেট স্যালারিতে আপনার ডিডাকশন গুলা যায়, আপনি প্রভিডেন্ট ফান্ড সহ ইন্স্যুরেন্স যেসব ডিডাকশন আছে ওগুলি আপনি নেট স্যালারিতে যাওয়া যায়।
নেক্সট ইয়ার যান, এই রিয়াজ নেক্সট যান, নেক্সট স্লাইডে যান। এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত কোথাও কোনো কোশ্চেন আছে? স্যার এই গ্যাজেট পর্যন্ত গ্যাজেটটা, সরকারের গ্যাজেটটা, ওই রিয়াজ ওনাদেরকে গ্যাজেটটার একটা কপি দিয়ে দিয়ে। স্যার জানতে চাচ্ছিলাম যে হুম, গ্যাজেট কি সকল সেক্টরের জন্য কি সরকারি এটা থেকে আরএমজি, এটা আরএমজির জন্য, আরএমজি, শুধু আরএমজি? আরএমজির জন্য। এমনি অন্যান্য সেক্টরের অন্যান্য ক্ষেত্রে সেক্টরে আপনি সামনে ক্লাসে পাবেন মিনিমাম ওয়েজ বিভিন্ন সেক্টরের জন্য সরকার করে দেয়। ওটা আচ্ছা আমাদের এইটা ক্লাসের এই ক্লাস না, মানে আপনি আমাদের কোর্সের এই পুরো কোর্সের মধ্যে পাবেন কিভাবে মিনিমাম ওয়েজ বোর্ড ইয়ে করে বিভিন্ন সেক্টরের জন্য। 22টা না 23টা রিকগনাইজড সেক্টরের জন্য ওদের একটা গেজেট আছে, সেটা আমাদের এটা দ্বিতীয় বা তৃতীয় ক্লাসের মধ্যে ওটা আমাদের ইয়ের ভিতরে আছে, সিলেবাসের ভিতরে আছে, ওটা পাবেন মিনিমাম ওয়েজ সব সেক্টরের। এটা স্যার এখানে স্যার ভাগ 1.5 স্যার, এটা কিসের স্যার? এটা এই যে ভাগ যেটা হচ্ছে 1.5। ওটা ভাগ দিলে ওই যে যাইতে হবে বেসিক স্যালারি, হ্যাঁ বেসিক স্যালারি বাইর করার সময় এটা 1.5 দিয়ে ভাগ করলে এটা ওটা ওদের প্রোগ্রামের মধ্যেই আছে। আচ্ছা ওদের ওদের প্রোগ্রামে ওই গেজেটটা দেখলে আপনি পাবেন আর কি। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। হুম। এটা একটা ওদের ইকুয়েশন আর কি, বুঝতে পারছেন না? ইকুয়েশন ডিটারমাইন দি লেবার মিনিস্ট্রি। স্যার আমরা কি রেকর্ডটা পাবো স্যার? আপনি যে এই আমাদের রেকর্ড আপনি ক্লাসটা নিচ্ছেন স্যার, আমরা কি রেকর্ডটা পাবো? এই ওই গেজেটটাই তো, না গেজেটটা স্যার, ওরা দিয়ে দিবে, ওরা স্যার ওরা আপনি দিবে। আমাদের যে ক্লাসটা নিচ্ছেন স্যার, আপনি আমাদের যে ক্লাসটা নিচ্ছেন এই হ্যাঁ, রেকর্ডটা কি পাবো? এটা ওরা ওদের সাথে ওই যে রিয়াজরা তো আচ্ছা, রেকর্ড আমরা করে, হ্যাঁ দিবে সেশনের মধ্যে অসুবিধা নেই। বেসিক কোশ্চেন না করি, কারণ রেকর্ড দেওয়া হবে, ম্যাটেরিয়াল দেওয়া হবে, এই বিষয়গুলো রেখেই তো আপনাদেরকে আহ্বান আচ্ছা করা স্যার, হবে ট্রেনিং এর জন্য। হ্যাঁ, সরি ভাই, ওই sorry, আমরা ঠিক আছে ভাই। এডুকেশন রিলেটেড কোশ্চেন করি। হ্যাঁ, ওকে। হুম। তারপর আমরা গ্র্যাচুইটিতে, মনে হয় গ্র্যাচুইটিতে আসছি, গ্র্যাচুইটি না গ্র্যাচুইটি, গ্র্যাচুইটি এটাও পড়া হয়ে গেছে। গ্র্যাচুইটি ইজ এন এন্ড সার্ভিস বেনিফিট, এটা রিটায়ারমেন্ট বেনিফিট। গ্র্যাচুইটি ডিপেন্ডস অন ট্রাস্ট ডিড এন্ড রুলস গ্র্যাচুইটি। এটা গ্র্যাচুইটি আপনার, আপনি যদি 10 বছর চাকরি করেন তাহলে হয়তো 2 বেসিক করে আপনাকে 20 মাসের বেতন দিবে যখন রিটায়ারমেন্ট। অথবা আপনার গ্র্যাচুইটির একটা টেনিউর আছে, যে এত বছর কাজ করলে আপনি গ্র্যাচুইটি ম্যাচিউর হয়, অনেক ক্ষেত্রে 5 বছর, কোথাও 8 বছর। তাইলে আপনি যত বছর কাজ করেন তত মাসের আহ, অথবা যেখানে 2 মাস সেখানে 2 মাসের বেতন পাবেন। এটা এটা আপনার রিটায়ারমেন্ট, এটা একটা রিটায়ারমেন্ট সার্ভিস বেনিফিট গ্র্যাচুইটি। এটা আপনার অনেক জায়গায় ইদানিং দেখা যাচ্ছে কর্পোরেটরা যখন বেশি চাকরি করে মানুষ, তখন এটা গ্র্যাচুইটি 20 বছরের উপরে 3 বেসিক করে দিচ্ছে, যাতে মানুষ কেরিয়ার প্ল্যানিং এ একজন মানুষ দীর্ঘ মেয়াদী ওই প্রতিষ্ঠানের সাথে অ্যাটাচ থাকে। মানুষ যেন লং টার্মে কথা কনসিডার করে তার কেরিয়ার প্রোগ্রেশন। ঠিক আছে? এটা অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ডিফার করে, কোন অর্গানাইজেশন একটা দেয়, কোন অর্গানাইজেশন 2টা গ্র্যাচুইটি দেয়, কোন অর্গানাইজেশন 3টা গ্র্যাচুইটি দেয়, কোন অর্গানাইজেশনে 5 বছর চাকরি করলে গ্র্যাচুইটি ম্যাচিউড হয়, কোন অর্গানাইজেশনে 8 বছর চাকরি করলে ম্যাচিউড হয়, অনেক জায়গায় 10 বছর চাকরি করলে ম্যাচিউড। যত বেশি সার্ভিসে তত বেশি গ্র্যাচুইটি, এটা অর্গানাইজেশনের একটা পলিসি। এটা তাদের যে সার্ভিস রুলের লাস্টে গ্র্যাচুইটি পার্টের মধ্যে সেখানে তাদের ডিক্লারেশন করা আছে। জি, স্যার গ্র্যাচুইটি হ্যাঁ বলেন। লেবার লতে স্যার গ্র্যাচুইটি সম্পর্কে স্যার কিছু বলা আছে? মানে কোনো যে এটা অবশ্যই দিতে হবে বা এরকম কোনো না, ম্যান্ডেটরি? ম্যান্ডেটরি, গ্র্যাচুইটি ইজ নট ম্যান্ডেটরি। আপনি এখানে বলা গ্র্যাচুইটি একটা সার্ভিস বেনিফিট, এটা আপনার অর্গানাইজেশনের নিজস্ব পলিসি। আপনি গ্র্যাচুইটি দিবেন কি দিবেন না, তবে লেবার ল তো প্রভিডেন্ট ফান্ডের কথা বলা আছে।
লেবার লয়ে পিএফ এর কথা বলা আছে, কিন্তু গ্র্যাচুইটির কথা বলা নেই। গ্র্যাচুইটি আপনার অর্গানাইজেশনের নিজস্ব পলিসি, এই আর কি। তবে লেবার লয়ের যেই একটা গ্র্যাচুইটি ম্যাটার যেটা আছে সেটা হচ্ছে আপনার একটা সার্টেন অ্যামাউন্ট টাইম কাজ করলে আপনাকে 1 মাসের পরিমাণ, 30 দিনের পরিমাণ গ্র্যাচুইটি জমা পড়বে, এবং সর্বোচ্চ 60 দিন পর্যন্ত দেয়। এটা লেবার লতে আছে, 60 দিন পর্যন্ত আপনার গ্র্যাচুইটি দেওয়ার প্রভিশন লেবার লয়ে আছে। জি জি লেবার লয়ে আছে, স্যার ঠিক এটা আছে। এটা আবার একটু বলবেন এখন যেটা বলছেন। অর্থাৎ একটা সার্টেন লেভেল, মনে করেন আপনি 1 বছর কাজ করলে আপনি 30 দিনের আপনার গ্র্যাচুইটি, এটার লেবার লয়ের একটা ক্লাসের মধ্যে আপনাদের আছে অনেক জায়গায় 11 দিন কাজ করলে আপনার যেই আর্নলিভ জমা হবে তার বাইরেও আপনি যদি 1 বছর কাজ করেন আপনাকে 1 মাসের গ্র্যাচুইটি, 30 দিনের একটা গ্র্যাচুইটি জমা পড়ে প্রতি। এটা আপনাকে ওই গ্র্যাচুইটি টাইম আপনি অর্জন করে করে আগাতে হবে। তবে এখানে 2 মাসের পরিমাণ গ্র্যাচুইটি জমা থাকে, লেবার লয়ের এই প্রভিশন আছে, ঠিক আছে। স্যার সেশনটা যদি একটু বলে দিতেন তাহলে একটু সুবিধা হতো। এটা আপনার গ্র্যাচুইটির পার্টে, এটা আপনি আমাদের যে সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাসে এটার সম্বন্ধে একদম ইয়েতে বলা আছে। তারপরে আপনি আচ্ছা বললে স্যার, আমি গ্র্যাচুইটির এটা আমি এই পার্ট আচ্ছা আচ্ছা থেকে, বুঝছি স্যার। তার মানে এটা স্যার গ্র্যাচুইটি সম্পর্কে আমরা ইন ডিটেলস আরো সামনে পড়বো। হ্যাঁ, সামনে আমাদের আলোচনায় আছে আচ্ছা সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস, আচ্ছা আচ্ছা ঠিক স্যার। আছে। জি স্যার, জি স্যার। তারপরেও আমি যেহেতু আপনি কোশ্চেন করছেন, এটা আমাদের এখানে আছে, ঠিক আছে। তো এই যে এটা আপনি সামনে পাবেন, অবশ্যই পাবেন, জি স্যার, তাহলে আমরা সামনেই দেখি স্যার, সমস্যা নেই। ঠিক আছে, স্যার সামনেই গ্র্যাচুইটিটা পাবেন। মনে হয় 2018 সনের একটা আইন দ্বারা বাতিল হয়েছে স্যার। এখন এটা হ্যাঁ, বাতিল, কিন্তু সবাইকে দেয় তো। কারণ 60 দিনের 2 মাসের গ্র্যাচুইটি প্রাইভেটে আমি দেখছি কাজ করতে, 2 মান্থেরটা জমা রাখে, 2 মাসের অ্যানুয়াল লিভও দেয়, আবার গ্র্যাচুইটির পরিমাণও দেয়। তারপর আমি আপনাকে এটা, আমাদের সামনে এটা আছে, ঠিক আছে, সামনে এটা আপনি ক্লাসে পাবেন, এই আর কি। তারপরেও গ্র্যাচুইটি প্যাডে আমার কাছে লেবার লয়ের অথেন্টিক টেক্সট আছে। লেবার লয়ের এই বইটা সবচেয়ে ভালো, এই যে বিচারপতি আজিল হক এনার এই বইটার মধ্যে এটা আছে, এই আর কি। উম, আমরা এটা আপনাকে ক্লিয়ার করে দিব, ঠিক আছে। তবে দিস ইজ নট এন ম্যান্ডেটরি, প্রভিডেন্ট ফান্ডটা ম্যান্ডেটরি, কিন্তু গ্র্যাচুইটিটা নট ম্যান্ডেটরি। এটা তবে অর্গানাইজেশন এখন এটা দেয়, তাদের মজুরি বোর্ড এই জিনিসটা গ্র্যাচুইটি দেওয়ার পক্ষে, এবং অন্তত 2 মাসের গ্র্যাচুইটি প্রত্যেকটা প্রতিষ্ঠান দিয়ে থাকে, এবং এটা ফ্যাক্টরিতে গঠিত, আর কর্পোরেটরা সবাই দেয়। স্যার কর্পোরেটরা 2 মাস করে একেবারে ম্যাচিউরিট হলে, আমি যেটা বলছি 5 বছর হলেই তারা 10 বেসিক দেয় কর্পোরেটরা। আমি অন্তত 3টা জায়গায় এই গ্র্যাচুইটি পাইছি, জি স্যার, মানে ম্যানেজমেন্ট যদি আমাকে বলে যে আমাদের হচ্ছে এই ক্ষেত্রে গ্র্যাচুইটি হচ্ছে, আমরা বলবো যে এটা হচ্ছে স্যার ম্যান্ডেটরি না, কিন্তু আমরা দিলেও দিতে পারি। আর প্রভিডেন্ট ফান্ড হচ্ছে এটা যদি আমরা না দিই সেই ক্ষেত্রে আমরা লায়াবল থাকবো লেবার লয়ের কাছে। হ্যাঁ, হ্যাঁ, সেটা এই লেবার অফিস, লেবার ডিরেক্টরিতে আপনার বিরুদ্ধে ডিসপিউট দিলে সেখানে আপনি জি হেরে যাবেন, এইটাই স্যার, ম্যানেজমেন্টকে এটাই বোঝাবো আমরা। থ্যাংক ইউ। জি। তারপর আচ্ছা, ইয়া হ্যালো, আমার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। গ্র্যাজুয়েট কি 1 বছর পর ম্যাচিউর হয় নাকি 5 বছর মিনিমাম? সাধারণত এটা একটা অর্গানাইজেশনের পলিসি। আপনি দেখেন অনেক অর্গানাইজেশন 5 বছরের ম্যাচিউরিটি হয়, অনেক অর্গানাইজেশন 8 বছর চাকরি করলে ম্যাচিউরিটি হয়, অনেক অর্গানাইজেশন 10 বছর চাকরি করলে ম্যাচিউরিটি, বুঝতে পারছেন। জি আবার অনেক জি অর্গানাইজেশন, আমাদের পাওয়ার সেক্টরে যে কোম্পানিগুলো আছে ডেসকো, ডিপিটিসি, ওগুলোতে 3 বছর চাকরি করলে গ্র্যাচুইটি ম্যাচিউরিটি। আচ্ছা, এটা অর্গানাইজেশনের মিনিমাম আপনার মিনিমাম সার্কুলার হচ্ছে পলিসি। 3 বছর জব করতে হ্যাঁ, হবে, কোথায়? এই তো?
মিনিমাম মিনিমাম হোয়াটস দ্য ইয়ার, কয় বছর সার্ভিস হ্যাঁ করার 3 বছর, পর? অনেক জায়গায় এটা আপনার সার্ভিস রুলের বলা থাকবে যে ম্যাচিউরিটি হওয়ার জন্য আপনার একটা রিকোয়ার্ড সার্ভিস লাগবে। সেই রিকোয়ার্ড সার্ভিস কোনো অর্গানাইজেশনে 3 বছর, কোনো অর্গানাইজেশনে 5 বছর, কোনো অর্গানাইজেশনে 8 বছর। একটু অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ডিফার করে। আচ্ছা ঠিক আছে, এটা আপনার অর্গানাইজেশন নিজস্ব ওন পলিসি। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন ছিল হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের জন্য তো স্পেসিফিক এমপ্লয়ি থাকতে হয়, যে মিনিমাম এতজন এমপ্লয়ি হলে প্রভিডেন্ট ফান্ড করতে হবে, অর এলস নট ম্যান্ডেটরি। সেটা হচ্ছে আপনার এনডিআর এর রিকগনিশনের জন্য রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। আর আপনার অফিসে যদি আপনি 30 জন থাকে, আপনি প্রভিডেন্ট ফান্ড করতে তো সমস্যা, বাধা নাই। কিন্তু আপনি রিকগনাইজড করার জন্য আপনি ওই এনবিআর এর যে কর কমিশন অফিসে, সেটা আপনি ফর্ম দিলে ওরা রিকগনিশন করে দেবে। একেবারে যে এতজন লোক লাগবে এমন কোনো কন্ডিশন নেই, আপনি দিতে চাইলে সমস্যা তো নাই। এখন আপনারা দিতে না চাইলে তখন আপনারা বলেন, অর্গানাইজেশনের ম্যানেজমেন্ট বলে যে এত কম এমপ্লয়ি দিয়ে প্রভিডেন্ট ফান্ড করে আমাদের লাভ হবে না, মানে এই আর কি। কিন্তু এটা হচ্ছে ডিসকারেজের মোড। আপনি 30, 50, 50 জনের লোকের আপনি প্রভিডেন্ট ফান্ড করে তাদের 10% কেটে আপনি 10% দিয়ে আলাদা অ্যাকাউন্ট করে রাখেন না, আপনার তো কোনো সমস্যা নেই। ঠিক আছে না? 30-50 জন। কিন্তু আপনি অর্গানাইজেশন থেকে, আমি একটু বলি, আপনি অর্গানাইজেশন থেকে, আমি অনেক অর্গানাইজেশন দেখছি, একটা অর্গানাইজেশন থেকে নিজের পার্টটা কাটে, অর্গানাইজেশন তার এক পার্ট একটাও দেয় না। এবং যখন এমপ্লয়ি লেফট চলে যায়, তখন তার নিজের পার্টটাও দিতে, ফাইনাল সেটেলমেন্ট করতে অনেক সমস্যা হয়। আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে দেখছি, তারা এমন একটা মাইন্ড যে টাকাটা কেটে রাখবে, এবং তাদের একটা ইল মোটিভ থাকে যে এটা যাওয়ার সময় এরা দিবে। এই আর কি, এটা আমি দেখছি, প্র্যাকটিক্যালি যেহেতু আমি ডিপার্টমেন্ট হেড ছিলাম, সেই কারণে আমি দেখছি। তখন আমার কাছে যেগুলি ছিল আমি এগুলি ডিসপোজ করে দিচ্ছি। আমি বলছি না, এটা তো তার টাকা, তার টাকা, আপনার পার্টটা আপনি না দিলেও ওর টাকাটা আমরা দিয়ে দিই। তো সেই কারণে আমি অনেক জায়গায় ম্যানেজমেন্টের কাছে অত পপুলার ছিলাম না, এই আর কি। ঠিক আছে, জি। জি ঠিক আছে, বাট মনে এরপর করেন যদি এরপরে এমপ্লয়ি শুধু 15-16 জন এরকম হয়, তাহলে কি এটা করা যাবে দেন, প্রভিডেন্ট আপনি ফান্ড? দেন না, এটা তো একটা এমপ্লয়ি বেনিফিট, বুঝতে পারছেন না? আপনি তার থেকে 5% কাটলেন, আপনি 5% দিলেন, দুইটা একটা সেপারেট অ্যাকাউন্টে রাখলেন, সেখানে তার ইন্টারেস্ট হলো। ওই এমপ্লয়িটা যদি কোনো সময় 3 বছর 5 বছর পরে যায়, দুই পাশের কন্ট্রিবিউশন নিতে গেলে তার একটা ভালো সার্ভিস বেনিফিট হলো না? রাইট। সুতরাং ম্যান পাওয়ার ইজ নট ম্যাটার, আপনার মাইন্ডসেট ইজ দি ম্যাটার। If your mind is positive, then it will be smooth to operate the fund. ঠিক আছে? কিন্তু আমাদের এখানে ওই যে আমি বললাম না, মোটিভ হচ্ছে মোটিভ নিয়ে ওরা টাকা কেটে সেপারেট করে আলাদা অ্যাকাউন্টেও রাখে না, তাদের নিজস্ব অ্যাকাউন্টেই রাখে। তখন এটার হিসাব রাখা হয় না। কিন্তু ফান্ড করতে হলে ফান্ড অ্যাকাউন্টের আলাদা একটা অ্যাকাউন্ট লাগবে, ফান্ড একটা রুল লাগবে, ফান্ড দ্বারা চলবে। কারণ এই ফান্ড যখন প্রভিডেন্ট ফান্ড হবে, এই ফান্ডের মধ্যে অর্গানাইজেশনের হাতে দিতে পারবে না, এটি সেপারেট ফান্ড। এটি হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। পরের। জি থ্যাংক জি। ইউ। তারপর রিয়াজ আর স্লাইড 9। রিয়াজ ভাই, এই যে আসছে তো, এই যে আপনার এই যে একটু আগে যে কথাটা বলছেন, এই যে 1 থেকে 10 বছর চাকরি করলে প্রতি বছরের জন্য 30 days, এই যে ক্যালকুলেশন অফ গ্র্যাচুইটি, লাস্ট উইথড্রন বেসিক স্যালারি, নাম্বার অফ ইয়ার্স ওয়ার্ক। কিন্তু দিস ইজ নট ম্যান্ডেটরি। আর কি, একটু আগে যে আমরা বললাম না, এই যে 1 থেকে 10 বছর চাকরি করলে 30 দিন, 1 মাস করে ম্যাচুরিটি হবে। মোর দেন 10 years হলে 1.5 months. If employees works more than 6 months, it will be considered at completed. লাস্টের বছর যদি আপনার 6 মাস হয়, যেমন আপনি 19 বছর 6 মাস কাজ করলেন, তাইলে ওটা 20 বছর ধরা হবে। ঠিক আছে? আপনি মনে করেন 10 বছর 6 মাস কাজ করলেন, সেটাকে 11 বছর ধরা হবে। অর্থাৎ ব্রেক আপে 6 মাসকে 1 বছর ধরা হবে। এটা বুঝতে কোনো কঠিন আছে? ঠিক আছে? না, জি স্যার। হ্যাঁ, একদম ইজি, পানির মতো ইজি। অর্থাৎ লাস্ট ইয়ারে যদি ব্রেকআপে 6 মাস থাকে, সেই 6 মাসকে 1 বছর ধরা হবে। 1 থেকে 10, 30, 1 মাস করে 10 বছর পর্যন্ত 1 বছর। অর্থাৎ
আপনার প্রথম 10 বছর চাকরি করলে এক মাস করে পাবেন। দ্বিতীয় এরপরেরটা আপনার পরের 10 বছর মোর দ্যান 10 ইয়ার্স হলে 1.5 মান্থস, অর্থাৎ এটা হয়ে যাবে এই 1.5 মাস আর কি, 45 দিন, 45 ডেজ। আর লাস্ট ইয়ারে 6 মাস হলে বা 7 মাস হলেও আপনি 7 মাস হলেও 8 মাস হলেও আপনার ওটা কাউন্ট হবে 1 ইয়ার। ঠিক আছে? জি। আপনার বেতনের যে গ্রস স্যালারি, যেই বেতনের গ্রস স্যালারি সেখানের মধ্যে ডিডাকশন, all deduction under section will be only from basic salary. আপনার বেসিক স্যালারি থেকেই সব ডিডাকশন হবে। ফাইন ইম্পোজড আন্ডার সেকশন 25, সেকশন 25 এর লেবার কোডের সেকশন 25 এর জরিমানার একটা বিধান আছে। আপনার যদি অফিসের কোনো প্রপার্টি ধ্বংস করেন বা নষ্ট করেন এবং সেখানে যদি ইনভেস্টিগেশন করে যদি আপনাকে লায়েবল করে, তখনই আপনি সেখানে ফাইন ইম্পোজ করবেন। সেই ফাইন ইম্পোজের টাকা কিন্তু মালিক নিতে পারবে না। যে ফাইনটা রিয়েলাইজেশন হবে সেটা আপনি ওয়েলফেয়ার ফান্ডে দিবেন, কর্মচারীদের ওয়েলফেয়ার ফান্ডে চলে যাবে। আর আপনি ফাইন যদি বড় ফাইন হয়, কিন্তু আপনি 10 ভাগের 1 ভাগ একসাথে ডিডাকশন করতে পারবেন। একজন এমপ্লয়ির যদি বেসিক পুরাটাই আপনি ফাইন ডিডাকশন করে দিন, সে খাবে কি? তো এই জন্য ফাইন অ্যামাউন্টের 10 ভাগের 1 ভাগ আপনি স্যালারির 10 ভাগের 1 ভাগ আপনি ডিডাকশন করে নেবেন, অর্থাৎ স্যালারির 10 ভাগের 1 ভাগ করে ডিডাকশন করে আপনি আস্তে আস্তে কেটে নেবেন। কিন্তু আপনাকে এর আগে ইনভেস্টিগেশন করে যে এমপ্লয়ির ফাইন নিতে হলে যে এমপ্লয়ি দোষী এটা আপনাকে ডায়াগনোসিস করে ওই প্রমাণ করতে হবে যে এমপ্লয়ির অপরাধটা এমপ্লয়ি করেছে ম্যালাফাইড ইন্টেনশন দিয়ে। ঠিক আছে? আর আপনার যদি এমপ্লয়ি ক্লিন থাকে তাহলে আপনার তো ফাইনের প্রশ্নই ওঠে না। সুতরাং আপনাকে কমিটি দিয়ে তাকে লায়েবল হলেই আপনি ফাইন জরিমানা কাটতে পারবেন। আর জরিমানার টাকাটা আপনার ওয়েলফেয়ার ফান্ডে চলে যাবে, মালিক এখানে কোনো টাকা পাবে না। ঠিক আছে? এখানে লেখা আছে সবই, এখানে এই লেখা এরকমই আছে। স্যার আর একটা আপনার কথা বলবো হ্যাঁ আরেক বলেন। স্যার। অনেক সময় অনেক ইন্টারভিউতে স্যার আমাদের কোশ্চেন করে যে আপনার বেসিক কত। এখন বেসিক কত, এখন এর অ্যান্সারটাকে আমি দিব স্যার যে গ্রসের মানে 50 নাকি, মানে অ্যান্সারটা কেমন হবে স্যার? যেমন আমাদের 50 হয় গ্রসের, 50 হচ্ছে বেসিক হয়, তাহলে আপনি আমি কি বলবো বেসিক যে বেসিক বলতে আপনার যেটা বেসিক, যেটা বোনাস পান, সে বেসিকটাই বলতে হবে, সত্য কথাই তো বলতে হবে। আপনি বেসিক, আপনার বেসিক হচ্ছে আপনার অল ব্রিডিং হয়, আপনার বেসিকে বোনাস হয়, বেসিক থেকে আপনার ট্যাক্স কাটে, বেসিকের আপনি সব। তা আপনার বেসিক কত? মনে করেন আপনার বেসিক 20,000, আপনি 20,000-ই বলবেন, কারণ এই আর বেসিকের সাথে ওই ওই এমপ্লয়ারের টার্গেট আছে, কারণ বেসিকের সাথে সে বোনাস দিতে হয়, বেসিকের সাথে সে ওভারটাইম দিতে হয়, বেসিকের সাথে তার সব ফ্যাসিলিটিস। এই কারণে বেসিক কম হইলে এমপ্লয়ারের সুবিধা হয়, বেসিক বেশি হলে এমপ্লয়ারের একটু মনে কষ্ট লাগে, এই আর কি। আর আমাদের দেশে একটা ইল প্র্যাকটিস আছে, এই নিচের পার্টটা আমি আজকে বলতেছি। নিচের পার্টে মানুষ কি করে, ওই যে একটা লেবার লর ভায়োলেশন করে। সেটা হচ্ছে, মনে করেন আপনি 10 মিনিট পরে দেরিতে আসছেন, 3 দিন দেরিতে আসলে 1 দিনে বেতন কেটে ফেলে। এটা লেবার ল অনুযায়ী একদম একদম ভায়োলেশন। এটা হচ্ছে আপনি যে কয় মিনিট দেরিতে আসছেন, দেন কোনোদিন 10 মিনিট দেরিতে আসছেন, কোনোদিন 30 মিনিট দেরি আসছেন, তাইলে আপনার বেসিক থেকে আওয়ারে নিয়ে ক্যালকুলেশন, আওয়ারে নিয়ে মিনিটে নিয়ে আপনার থেকে যেই কয় মিনিট আপনি দেরি করছেন সেই কয় মিনিট ডিডাকশন করবে। দিস ইজ দি ফান্ডামেন্টাল ল। আমাদের দেশের অধিকাংশ এইচআর ছুরি নিয়ে বসে থাকে, 3 দিন বেশি, 3 দিন সে লেট করলে 1 দিন বেতন কেটে। এটা মহা অন্যায় কাজ। এটা বাংলাদেশের অলমোস্ট 90% অর্গানাইজেশন এই কাজটা করে, 3 দিন লেট হলে 1 দিনের বেতন কেটে দেয়। কিন্তু সরকারের নিয়ম হচ্ছে 3 দিন লেট হলে 1 দিনের ক্যাজুয়াল লিভ কেটে দেয়। বুঝতে পারছেন যে ফাঁকটা আমি বলতেছি? সরকারি প্রতিষ্ঠান 3 দিন লেট হলে তাকে 1 দিনের সিএল কেটে দেয়, কিন্তু আমাদের প্রাইভেট অর্গানাইজেশন 3 দিন হলে তার 1 দিনের বেতন কেটে। তো এই 3 দিন লেট করার জন্য কিন্তু আপনি 3 দিন যেই কয় মিনিট লেট করছে সেই কয় মিনিটের টাকা কনভার্ট করে আপনি বেসিক থেকে 30 দিন বিয়োগ করলে দিনকে আপনি 8 দিয়ে ভাগ করে, তার কর্মঘন্টা 8 দিন, 8 দিন থেকে তাকে 60 মিনিটে বাইর করে নিয়ে আসি আপনি
ওখান থেকে যেই কয় মিনিট সেই কয় মিনিটের টাকা কাটবে। এটাই হচ্ছে আমাদের দেশের লেবার ল। কিন্তু আমাদের অধিকাংশ মোর দ্যান 90% অর্গানাইজেশন, আমি যে কথাটা বললাম 3 দিন লেট করলে লেট মার্ক হিসাব করে HR একদিনে বেতন কেটে দেয়। এটা মহা অন্যায়। এটা আমাদের লেবার ল অ্যালাউ করে না। ঠিক আছে? স্যার সিএল কি কাটা যাবে? সিএল সিএল হ্যাঁ, সিএল আপনি কাটতে পারেন, হ্যাঁ, কিন্তু আপনাকে তো লেবার ল বলে দিচ্ছে আপনি মিনিটে কাটবেন। সিএল হচ্ছে তার তো 10 দিন সিএল আছে লেবার ল অনুযায়ী। এখন সিএল থাকলে আপনি কাটতে পারেন, কিন্তু আমার তো অ্যাকাউন্ট আর সিএল কাটলে তো তার ক্যাশ লস হচ্ছে না। আর তার থেকে যদি আপনি এ, তার বেতন কাটতে চান তাহলে মিনিট অনুযায়ী কাটতে হবে। আর সিএলটা কাটতে হলে তার একদিনের লিভ কমলো, এই আর কি। সিএল আপনি কাটতে পারেন, এটা আমাদের দেশের চাকরি বিধিমালায় আছে। 3 দিন কেউ যদি লেট করে তার একদিন সিএল কাটা যাবে, এটা সরকারের আইনে আছে। সেটাই। এখন আমাদের যে ট্রাফিক কনজেশন, আপনাকে আহ, যে কোনো জিনিসের একটা কনসিডারিং টাইম আছে। যেমন সরকারি চাকরিতে 1-2 মিনিট লেট হলে লেট মার্কিং হয় না, ওখানে 1 ঘন্টা আর 1 ঘন্টার মতো লেট হলে তখন লেট মার্কিং। আমাদের প্রাইভেটে যেরকম কার্ড পাঞ্চ করে নেয় অটোমেটিক, ওই কার্ড পাঞ্চ করে সে কার্ড পাঞ্চ করলে 1 মিনিট দেরি হলো সেটাকে লেট মার্ক করে, কিন্তু সরকারি অর্গানাইজেশনে ওটা হয় না। গ্রেস পিরিয়ড আছে ওদের 1 ঘন্টা পর্যন্ত। আমাদের এখানে প্রাইভেট তো একদম খুব স্ট্রিনজেন্ট। আমি লাস্ট একটা মাল্টিনেশনে কাজ করতাম, তারা তো মিনিট কে, এবং সেই 1 মিনিটের দেরি হওয়ার ভয়ে এমপ্লয়িরা সবাই আধ ঘন্টা আগে আসি বসে থাকতে দেখতাম। আমি নিজেও 1 ঘন্টা আগে যাই অনেক অফিসে ঢুকছি। এটা জাপানি অর্গানাইজেশন। কারণ জাপানিরা টাইম ম্যানেজমেন্ট খুব স্ট্রিংস করে, যে আমার 5 মিনিট দেরি হওয়ার চেয়ে আমি 1 ঘন্টা আগে যাই বসে। তো এই জন্য আমি একটা অর্গানাইজেশনে 1 বছর কাজ করছি, এবং প্রত্যেকদিন আমারও আধা ঘন্টা আগে যাই আমি ঢুকছি। এবং ওটা 1 মিনিটকেও লেট মার্কিং করে। এবং জাপানের মানুষ টাইম ম্যানেজমেন্টে খুব স্ট্রিংজেন্ট। এবং আমি দেখছি আমার সাথে আরো 3-4 জন জাপানি কলিগ ছিল, তারাও আমার মতোই আধ ঘন্টা আগে আসতো। আধ ঘন্টা আগে আসি, চেয়ারের মধ্যে সবাই ঘুমায় থাকতো, মানে আধ ঘন্টা ঘুমায় নিত আর কি। এবং জাপানিরা ওয়ার্ক প্লেসে ন্যাপ নেয় সবচেয়ে বেশি আর কি। তো ঠিক আছে আর কি। আর আর আছে ডিডাকশন অফ স্যালারি ওয়েজেস। এটা ডিডাকশন অফ স্যালারি ওয়েজেস, এটা তো আপনারা একটু আগে আমি 25 ধারায় বলে গেছি। ডিডাকশন অফ ড্যামেজ লস এনি গুডস ইন, এটা শ্রম আইনের 25 ধারায়, যে তাকে গিলটি প্রমাণ ছাড়া কাটা যাবে না। গিলটি প্রমাণ হলে 1/10। ওইটা একটু আগে লেবার অ্যাক্টের 25 ধারায় আমি বলে বলে গেছি। বিষয়টা একটু আগে আমি ডিসকাশন করেছি, সেটা এখানে আসছে। ডিডাকশন অফ ড্যামেজ, ডিডাকশন অফ হাউস অ্যাকোমোডেশন প্রোভাইডেড বাই দি এমপ্লয়ার। আপনাকে যদি ফার্নিশ ফ্ল্যাট দেয়, আপনার ওখান থেকে হাউস রেন্ট কেটে নিবে। তো আপনার যদি ইয়ারমার্ক বাড়ি থাকে আপনি হাউস রেন্ট পাবেন না। আবার যদি মনে করেন আহ, আপনি ইয়ারমার্ক হাউসে থাকছেন, আবার আপনার অ্যাকাউন্টে হাউস রেন্ট ক্রেডিট হচ্ছে, তাইলে তো এটা পেনাল্টি হবে, এটা অডিট আপত্তি হবে, এবং এটা নেগলিজেন্স অফ ডিউটি অফ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, এই আর কি। আহ, এটা বোঝা গেছে তো? আচ্ছা স্যার, বলেন। যদি কারো ওই ক্যাশ রিলেটেড কোনোই থাকে, যারা অ্যাকাউন্টস এর লোক, কোনো টাকা কোনো ঝামেলা হয়েছে বা ওই এম্বেজলমেন্ট, ক্যাশ এম্বেজলমেন্ট, মানে ক্যাশ তছরূপ। হুম। হ্যাঁ, অথবা ওই ওই রাস্তা দিয়ে ক্যাশ ব্যাংকে পেমেন্ট ডিপোজিট করতে যাওয়ার সময় কোনো ছিনতাইকারী হলো, সেক্ষেত্রে ইয়েটা কি? দুটো জিনিস, একটা হচ্ছে সে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে থাকি ক্যাশ এম্বেজলমেন্ট করছে, এটা ক্রাইম। জি। ঠিক আছে, এটা আপনার ডিসিপ্লিনারি পার্টে আপনার অফিস তার থেকে বেতন থেকে আদায় করে নিবে।
তার বিরুদ্ধে প্রসিডিং করবে, কারণ সে তো তার যেই জাতীয় লোক যাকে ক্যাশ বাক্সের দায়িত্ব দিচ্ছে সে ক্যাশ তছরূপ করে, তাকে তো সার্ভিসে রাখে না মাল্টিনেশনাল কর্পোরেশন। ঠিক আছে, এটা তার ডিসিপ্লিনারি অ্যাকশন হবে। আর সে ব্যাংকের ক্যাশ নিয়ে যাচ্ছে, পথে ডাকাতি হয়েছে, সেখানে ইনভেস্টিগেশন হবে। কারণ এটা যদি ইনভেস্টিগেশন হয়, আপনার আপনার ব্যাংকের টাকা, ক্যাশের টাকা, ব্যাংক কাউন্টার, ব্যাংকের এগুলি ইন্স্যুরেন্স ক্লেম আছে। ঠিক আছে, আপনি ইন্স্যুরেন্স কোম্পানি সহ যৌথ অডিট হবে যে আপনি নিজে এই টাকাটা যখন ব্যাংকে ডিপোজিট করতে দেখছেন, আপনি যদি দেখা যায় কনাইভেন্স মানে যোগসাজ আছে, আপনাকে অ্যাটাক করলো, আপনার জামা কাপড় কিছু ছিঁড়ে ফেললো, আপনি বুঝাইতেছেন যে আপনি ইনোসেন্ট, কিন্তু আসলে আপনার লোকই ওই ক্যাশটা তছরূপ করছে, এটা ইনভেস্টিগেশন করবে। কারণ আপনার ওই যে আপনি যখন মুভমেন্টে যাবেন, আপনার মোবাইল থেকে ট্র্যাক রেকর্ড করে, ওই মোবাইলে ট্র্যাক রেকর্ড দেখে দেখে যে আপনার সাথে ওই লোকের কানেক্টিভিটি আছে। বাংলাদেশে মোর দেন 95% এরকম ক্যাশ ক্যাশ তছরূপ অন দি ওয়েতে, এগুলি সবগুলি পরস্পর যোগ সাজস হয়েছে, এই আর কি। সুতরাং এটা ইনভেস্টিগেশন করে যদি দেখা যায় যে তার লোকই তার টাকা নিছে, তাহলে তার তো অফেন্স হিসাবে ইয়ে হবে। আর যদি সে ইনোসেন্ট হয়, ওই লোক চেনা এবং সংঘবদ্ধ ডাকাত দলই তাদের আক্রমণ করছে, তাইলে এমপ্লয়ি সেই, এটা আপনি আপনার বুঝবেন, কারণ ওখানকার লোকেশন। একজন, আপনি জানেন বাংলাদেশের এক এলাকার ডাকাত আরেক এলাকায় যাই ডাকাতি করে না, যেহেতু আপনি জানেন, কারণ ডাকাতেরও লাইফের সেভিংস লাগে, তারও সিকিউরিটি লাগে। সে যেখানে ডাকাতি করবে সেখানে তার লাইফ সিকিউর, তার লাইফ সিকিউর করার জন্য আশেপাশে তার নিজস্ব লোকই বলে থাকে। নইলে এক এক জেলার ডাকাত আরেক জেলায় যাই ডাকাতি করতে পারে। তো সুতরাং এই ক্রিমিনোলজি মাইন্ডে, ক্রিমিনোলজি সাইডে আপনি যদি কনসিডার করেন, তাহলে যদি ব্যাংকের টাকা বা রাস্তার টাকা, আপনার টাকা চুরি হয়, সেটা আপনার এলাকার পরিচিত ডাকাত দলে যারে, সেটা আমাদের নিরাপত্তা বাহিনীও তাদেরকে চিনে, আপনার মালিক পক্ষ তাকে চিনে। যারা যে এলাকায় যারা ফ্যাক্টরি করেন, তারা এই জাতীয় সোশ্যাল ফ্যাক্টরদের সাথে অ্যাড্রেস করে তার ফ্যাক্টরি সেখানে অপারেশন করে। ওই এলাকার লোকাল ফ্যাক্টরকে, যেসব ফ্যাক্টর আপনাকে হ্যাম্পার করবে, আপনার বিজনেস হ্যাম্পার করবে, তাদের সাথে প্রি নেগোশিয়েট করেই আপনি ওখানে ফ্যাক্টরি করেন। সুতরাং কেশিয়ার সাহেব যদি মনে করে যে ডাকাতি হয়েছে, মালিক তার নিজস্ব বলে দিয়ে জানবে যে এটা ডাকাতি না, এটা তছরূপ। এটা আমরা অনেক জায়গায় আমরা পাইছি। তবে মাঝে মধ্যে কিছু তছরূপ হয়, মনে করেন আপনি নতুন ক্যাশিয়ার আসলে চিনলো না বা ইয়ে করলো না, ওখান থেকে গেলে তখন এরকম হয়। কিন্তু সাধারণত আপনি দেখেন আমাদের অনেক ক্রাইম হলো এই জাতীয় অফিসিয়াল ফান্ড বা ব্যাংক ফান্ড এখনো যতবারই তছরূপ হয়েছে, আমাদের পুলিশিং ডিপার্টমেন্ট সেগুলো উদ্ধার করতে পারছে। সেই উদ্ধার করতে পারছে কেন? কারণ পুলিশ তাদেরকে চিনে। বুঝতে পারছেন, যে পরিমাণ বড় টাকাগুলা ব্যাংকের থেকে বা ব্যাংকে যাইতে, ব্যাংকের পথে বা ব্যাংকের ভিতর থেকে সেই টাকাগুলা সবগুলাই উদ্ধার। কারণ এই এই সোসাইটিতে এখনকার প্রযুক্তির যুগে এই জাতীয় ক্রাইম করা এখন দুঃসাধ্য বিষয়। এটা হয়তো ক্রাইম করে নিল, কিন্তু টাকাগুলা উদ্ধার করতে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি জানে। আর যেই প্রতিষ্ঠানের ক্যাশ ট্রানজেকশন হয়, তাদের নিজস্ব সিকিউরিটি আছে, তাদের এইচআর অ্যাডমিন, তাদের সোশ্যাল কানেকশন আছে, ব্যাংক কানেকশন, তাদের সোশ্যাল ফ্যাক্টর কানেক্টিভিটি আছে। সেই কানেক্টিভিটি দিয়েই এই যে তার নিজস্ব ক্যাশ, মানুষের চলাচল, এগুলিকে রিস্ক ফ্রি করাও এইচআর অ্যাডমিনের একটা তার কোর ফাংশন। তার সে শুধু ফ্যাক্টরিতে বসে চাকরি করলে হবে না, ফ্যাক্টরি ভাড়া দিলে হবে না, তার এমপ্লয়িরা যে রাস্তায় আসে, যে রাস্তায় যায়, এদের যে সার্ভিস লাইফ প্রোটেকশন, এটা ওই ফ্যাক্টরির অ্যাডমিনের একটা জব পার্ট, একটা ইন্টারনাল পার্ট, একটা এক্সটার্নাল পার্ট। যেই অ্যাডমিনের হেড তার এমপ্লয়িকে প্রোটেকশন দিতে পারে না, তার চাকরি থাকে না। বাংলাদেশেও কেন, পৃথিবীর কোথাও থাকে না। কারণ তাকে সমস্ত অল ফ্যাক্টর অ্যানালাইসিস করবেই তাকে গ্রুপ হেড গিরি করতে হয়। গ্রুপ হেড, যিনি গ্রুপের হেড, বড় কর্পোরেট গ্রুপের হেড থাকেন, তার সাথে রাষ্ট্রের সাথে, পুলিশের সাথে, সোশ্যাল ফ্যাক্টরের সাথে, সবগুলোর সাথে তার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, এবং সেই নেগোশিয়েট করি তার ফ্যাক্টরির অপারেশনটা, ফ্যাক্টরির সেফটি, সিকিউরিটি এবং মালিকের যে পুঁজি, কারণ তার ফ্যাক্টরির পুঁজি, মেশিনারি,
এই সমস্ত নিরাপত্তার দায়িত্ব গ্রুপ হেড অ্যাডমিনের, এবং সে তাকে ওখানে বসানো হচ্ছে সমস্ত কিছু প্রোটেকশন দেওয়ার জন্য। এই প্রোটেকশন যদি না দিতে পারে ওই লোকের বেশি দিন চাকরি থাকে না। ঠিক আছে, আমাদের সেশন তো হচ্ছে 1 ঘন্টা। তো সবাই রোজা রাখছেন তো, এই আর কি। বাকি দিন আবার দেখা হবে ইনশাল্লাহ। রিয়াজ, হ্যাঁ জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আবার আল্লাহ যদি বাঁচায় 14 তারিখে, 14-15 তারিখে দেখা হবে। স্যার আর একটা কথা বলবো স্যার, আমাদের স্যার লেবার বলেন লরে বলেন স্যার যে রিসেন্ট বলেন। স্যার যে চেঞ্জ গুলো এসছে স্যার, সেগুলো বিষয়ে স্যার একটু আলোচনা করবেন স্যার প্লিজ। লেবার লয়ের চেঞ্জ গুলো তো এখনো নেগোসিয়েটেড হয় নাই, আলোচনা চলছে। যেমন ম্যাটারনিটি লিভে যেটা 16 সপ্তাহ, সেটা আমি যতটুকু জানি যে 120 দিনের জন্য 8 দিন বাড়তেছে। এখনো এগুলি গেজেট হয় নাই তো। আচ্ছা আচ্ছা। সব পার্টি এখনো মানে ঐক্যমতে পৌঁছতে পারে নাই। ম্যাটারনিটি লিভে আছে, অনেকগুলা বেসিকে আছে, ইনক্রিমেন্টে আছে। এগুলি এখনো নেগোসিয়েটেড অবস্থায় আসে নাই। কাজ চলছে, কারণ এখানে তো মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, সরকার পক্ষ, ট্রেড ইউনিয়ন পক্ষ, অনেক পক্ষ, সব পক্ষ একসাথে বসে একটা কালেকটিভ ডিসিশন নেওয়ার চেষ্টা চলছে। এখনো ফাইনাল ইউনিফিকেশন হয় নাই। স্যার তাহলে ঠিক কি আছে, আমরা স্যার লেবার ল হচ্ছে 2018 পর্যন্ত, মানে যতটুকু হয়েছে সেগুলো যতটুকু আছে হ্যাঁ, 2008 ওই পর্যন্তই কাজ। 2018 পর্যন্ত। মানে লাস্ট অ্যামেন্ডমেন্ট পর্যন্ত, অর্থাৎ আমাদের মাদার অ্যাক্ট 2006, আমাদের রুলস 2015, জি আমাদের 2018 সালে ইপিজেড এবং ইপিজেড এর বাইরে জি। যে রুলস এই পর্যন্তই আছে। এরপরে যেটা আলোচনা চলছে সেটা এখনো প্রজ্ঞাপন আকারে মার্কেটে আসে না। আচ্ছা আচ্ছা, এইটা কারণ এগুলির সাথে আইএলও কনভেনশনের, আইএলওর যে কনভেনশন সেগুলির সাথে কনফ্লিক্ট আছে। এবং আমাদের ইপিজেড এর ভিতরে একরকম, ইপিজেড এর বাইরে একরকম, এবং এখানে ম্যাটারনিটি লিভ তো সরকারের 6 মাস। তো সুতরাং আমাদের ওই যে আপনাদের 16 সপ্তাহের জায়গায় যদি আরো বাড়ায়, কারণ আরএনজি আমাদের মোর দেন 90% হচ্ছে ফিমেল ওয়ার্কার, বুঝতে পারছেন না? তো জি স্যার। আরএনজি বিজিএমএ এনারা স্টেক হোল্ডার। এখনো এটা নেগোসিয়েটেড অবস্থায় আসে না। এখনো ওই আগে যা আছে, নতুন আসলেও তো আইন আসবে না, কিছু অ্যামেন্ডমেন্ট আসবে, বুঝছেন না? জি কারণ এই অ্যামেন্ডমেন্ট গুলো করা হচ্ছে আমাদের লেবার রাইটস এবং আমাদের ওই যে সামনে যে 2026 সালে আমাদের মিডল ইনকাম এবং আমাদের যে ইউ জিএসপি এবং আমাদের অনেকগুলা আপনারা হয়তো জানেন ইউরোপিয়ান ইউনিয়নে ওই যে ডিউ ডিউ ডিলিজেন্স ডিরেক্টিভ, কর্পোরেট সাস্টেনেবিলিটি ডিউ ডিলিজেন্স ডিরেক্টিভ, এটা 26 সাল থেকে ইউরোপিয়ান ইউনিয়নের ফাংশনাল হয়। ওই জাতীয় ফাংশনাল যাতে আমাদের ডোমেস্টিক মার্কেট হ্যাম্পার না হয়, ওর সাথে মিল রেখেই কাজগুলা হচ্ছে। লেবার লেবার মিনিস্ট্রি লাইন মিনিস্ট্রি হিসেবে কাজগুলা করছে, এখনো নেগোসিয়েশন স্টেজে আসে নাই। নেগোসিয়েশন স্টেজে আসার চেষ্টা চলছে এই আর কি। জি এখন পর্যন্ত 2018 এর আপডেট পর্যন্ত এই কাজ চলছে। আচ্ছা, 2018 এই তো স্যার। জি, মানে ও আগের গুলা, কারণ আপনার ওই যে 2006 হচ্ছে আমাদের মাদার অ্যাক্ট, জি লেবার জি অ্যাক্ট, জি। এরপরে রুল, এরপরে সাবসিকুয়েন্ট অ্যামেন্ডমেন্ট, এই 3টে স্টেজ আর কি। আচ্ছা ঠিক আছে স্যার, ইনশাল্লাহ। হ্যাঁ বলেন, 2006 হচ্ছে মাদার লটা। মাদার অ্যাক্ট হচ্ছে মাদার অ্যাক্ট। আপনাকে আইনের এক ভাষাটা আমি বলেছি। অ্যাক্ট, রুল হচ্ছে তার চেয়ে দুর্বল। একটা রুলের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট হয়, অ্যাক্ট উইল গেট প্রেফারেন্স। ঠিক আছে, আচ্ছা এই জি। আর কি। ওটা হচ্ছে আমাদের একদম মাদার ল, ল 2006 সালের লেবার অ্যাক্ট। আচ্ছা। এরপর আমাদের রুল 15, অর্থাৎ অ্যাক্টে যেগুলি নাই সেগুলি রুলে আসছে। আচ্ছা এরপরে রুল এবং অ্যাক্টের কিছু অ্যামেন্ডমেন্ট 2018-তে আসছে। আচ্ছা ঠিক আছে, জি স্যার। তো ঠিক আছে ইনশাল্লাহ, আবার 14 তারিখে এই সময় দেখা হবে। দোয়া করেন জি স্যার। সবাই, রোজা রাখছেন ইনশাল্লাহ, ক্লান্ত শরীরে ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।
with ইনশাআল্লাহ permission from 14 everyone, তারিখ I am going to sign out. Thank you. Allah Hafiz. আল্লাহ হাফেজ।